কিন্তু আদৌ যাবেন কিনা এমন একটি প্রশ্ন আছে জনপরিসরে। কারণ হচ্ছে ইউনূস যদি রাষ্ট্রপতির টোরটা গিলে ফেলেন তাহলে তো তিনি থেকেই গেলেন। আগামী সরকারের হাতে হারিকেন বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে ধরিয়ে দিয়ে যাচ্ছেন যে এটি এক প্রকার নিশ্চিত। এমন একটি সংবাদই করেছে বাংলাদেশের একটি জাতীয় দৈনিক, আর্থিক চাপে পড়বে পরবর্তী সরকার। সেই সংবাদটির আলোকেই কথা বলতে চাই। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম এটি। তারা বলছে যে বাংলাদেশ এই মুহূর্তে অর্থনৈতিকভাবে একদম বিপর্যস্ত এবং অর্থনীতিতে যে একটু দাঁড় করিয়ে দিয়ে যাবেন তা নয়, 1.5 বছরে বরঞ্চ যে অর্থনীতি ছিল সেটিকে আরও একদম নিচে নামিয়ে দিয়ে 12 জানুয়ারি একটি নির্বাচন রঙ্গ হচ্ছে। এই নির্বাচন রঙ্গের মাধ্যমে যে একটি সরকার আসবে সেই সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দিতে চাইছেন ইউনূস। এতে কি হবে? এতে কি দেশ চালানো যাবে? বাংলাদেশ প্রতিদিন তাদের সংবাদে বলছে, কিংবা আমরাও নানা রকম বিশ্লেষণে দেখেছি যে আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন তার জন্য দেশ চালানো বিস্তর কঠিন হবে। বাংলাদেশ প্রতিদিন বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যে দলই জিতুক, দেশ পরিচালনার ক্ষেত্রে কারো জন্যই সহজ হবে না। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে নির্বাচিত সরকারকে অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কেননা অন্তর্বর্তী সরকার চলমান আর্থিক খাতের সংস্কার কার্যক্রম শেষ না করেই বিদায় নিতে যাচ্ছে। অসমাপ্ত কাজগুলো শেষ করতে হবে নির্বাচিত সরকারকে। আবার এসব আর্থিক খাতের চলমান সংস্কার মাঝপথে থেমে গেলে আরও বেশি সংকট তৈরি করবে সামষ্টিক অর্থনীতি। একই সঙ্গে ভোটের পর শুরু হবে রমজান মাস, আসবে ঈদ উল ফিতর, সেটাও একটা অতিরিক্ত চাপ। রাজনৈতিক অনিশ্চয়তা ও নির্বাচন ঘিরে ব্যবসা বাণিজ্যে চরম মন্দা বিরাজ করছে। ফলে সরকারের রাজস্ব আদায়ের পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় রয়েছে। একইভাবে আয় রোজগার না বাড়লে আরও চাপে পড়বে সাধারণ মানুষ। নতুন করে আসেনি কোনো বিনিয়োগ, বাড়েনি কর্মসংস্থান। গত 17-18 মাসে বন্ধ হয়েছে অনেক কারখানা, বেকার হয়েছেন লাখো মানুষ, বিদেশগামীর সংখ্যাও কমেছে, আর বিদেশি ঋণ পরিশোধের চাপও বেড়েছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ। সব মিলিয়ে নতুন সরকারের ঘাড়ে যে আর্থিক চাপ এখনকার চেয়ে আরও বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ যারা আশা করছেন যে ইউনূস চলে যাচ্ছে, একটা নির্বাচিত সরকার পাচ্ছে দেশ, এবং সেই নির্বাচিত সরকার আপনার জীবনমানের উন্নয়ন ঘটিয়ে দেবে, কর্মসংস্থান করবে, বিনিয়োগ করবে, অর্থনৈতিক গতি প্রকৃতি, অর্থনৈতিক ফ্লো দেবে, এটি একদম ভুল ভাবনা। আগামীর সামনের দিনগুলো আরও ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে। বিভিন্ন তথ্য উপাত্ত সেগুলোই বলছে। কিন্তু এদিকে সরকারি চাকুরিদের জন্য পে স্কেল বাস্তবায়ন করতে অতিরিক্ত প্রয়োজন হবে প্রায় 1 লক্ষ কোটি টাকা। সরকারি চাকুরিদের এই যে বেতন বাড়াতে হবে, ঠিক আছে, 10 বছর আগে 2015 সালে সর্বশেষ বেতন স্কেল বৃদ্ধি পেয়েছিল, কিন্তু বাড়াটা যদি সীমা ছাড়া হয়, এই সীমা ছাড়া বাড়াটা কি আমার দেশের সক্ষমতা আছে কিনা? 1 লক্ষ কোটি টাকা মানে চিন্তা করুন, আমার বাজেটের প্রায় 12.5%, কিংবা 1 লক্ষ না হয়ে 80,000 কোটি, 1 লক্ষ থেকে 80,000 কোটি টাকা বাড়তি অর্থ লাগবে। কমপক্ষে 10 থেকে 12% অর্থ বাড়তি লাগবে। এটি নিশ্চিতভাবে আগামী সরকারের জন্য চাপ তৈরি করবে, এবং আগামী সরকারের হাতে এই ক্ষেত্রেও একটা হারিকেন ধরিয়ে দিয়েছে যে সরকার যদি মনে করে যে না, আমাদের এখন আর্থিক সক্ষমতা নেই, আপাতত বাড়াচ্ছি না, পরবর্তী 1-2 বছর পরে বাড়াবো, তাহলে সেই সরকারের এই কর্মচারীরা কিন্তু সরকারের বিরুদ্ধে কাজ করতে পারে, আন্দোলন করতে পারে। নানা রকম অগ্নিগর্ভের মধ্যে ফেলে দিয়ে যাচ্ছে সরকার, যে এই সরকারি চাকুরিদের বেতন বৃদ্ধিটাও সেদিকেই ইঙ্গিত করছে। শুধু তাই নয়, সরকারি চাকুরিদের বেতন বৃদ্ধির সাথে সাথে পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন করতে প্রয়োজন হবে 1,31,000 কোটি টাকা। মানে 80,000 1 লাখ না, 1,31,000 কোটি টাকা। তাহলে বুঝুন অবস্থাটা কোথায় যাবে। এতে করে সরকারের ওপর আর্থিক চাপ বাড়লেও সরকারি চাকরিজীবীদের বাড়বে ক্রয় ক্ষমতা।
যার প্রভাব পড়বে নিত্যপণ্য সহ সব ধরনের পণ্যের বাজারে। আপনাদের মনে আছে, নিশ্চয়ই মনে থাকবার কথা, 10 বছর আগে যখন নতুন বেতন স্কেল আসলো, কিংবা যে কোনো সময় যখন সরকারি চাকুরিদের বেতনটা বাড়ে, ঠিক তখন আজকে আপনি যে আটা কিনছেন 60 টাকা কেজি কিনছেন, সেই আটা আপনাকে 100 টাকা কেজি কিনতে হবে। এটা সাধারণত আমরা যখন বেতন বৃদ্ধি হয় তখন এগুলো কিন্তু দেখেছি। স্বাভাবিকভাবে বাজারে খুব বড় ধরনের একটা প্রভাব পড়তে যাচ্ছে। এর চূড়ান্ত ফলাফল হিসেবে দেখা দিতে পারে আরো উচ্চ মূল্যস্ফীতি। এমনিতেই দেশের টাকা কয়েক বছর ধরে মূল্যস্ফীতির চাপ 2 অঙ্কের কাছাকাছি। এদিকে অর্থ বছরের অর্ধেক সময় বড় ঘাটতির মুখে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড। চলতি 2025-26 অর্থ বছরে প্রথম 6 মাসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় কমেছে প্রায় 46,000 কোটি টাকা। এ ঘাটতি বছর শেষে লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে ডুবন্ত ব্যাংক খাতে গ্রাহকদের আস্থা ফেরানো সম্ভব হয়নি রাজনৈতিক পট পরিবর্তনের পরও, বরং খেলাফি ঋণ বেড়েছে রেকর্ড পরিমাণ। কৃষি খাতে উৎপাদন ও বন্টন ব্যবস্থায় মোটামুটি ভারসাম্য থাকলেও শিল্প খাতের অবস্থা খুবই নাজুক। নতুন কোনো বিনিয়োগও নেই, বিদেশি ঋণ পরিশোধের চাপ প্রতিনিয়তই বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে এখন থেকে মাত্র 20 বা 22 দিন পরই দায়িত্ব নেবে নতুন সরকার। দায়িত্ব গ্রহণের পরপরই নতুন সরকারের সামনে সবচেয়ে বড় ও তাৎক্ষণিক চ্যালেঞ্জ হয়ে উঠবে রমজানের বাজার নিয়ন্ত্রণ। তবে এই রমজান বাজার কেবল একটি মৌসুমি চাপ নয়, এটি মূলত উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল সরবরাহ ব্যবস্থা, কম বিনিয়োগ, রাজস্ব ঘাটতি, ব্যাংক খাতের ঝুঁকি এবং বাড়তে থাকা সরকারি ব্যয়ের একটি অতিরিক্ত চাপ। বহুমাত্রিক এসব সংকট একসঙ্গে মোকাবেলা করতে গিয়ে নতুন সরকারকে একদিকে কঠিন আর্থিক সিদ্ধান্ত নিতে হবে, অপরদিকে রাজনৈতিক ও সামাজিক চাপও সামলাতে হবে। ভোটে জয়ী হয়ে যে দলই সরকার গঠন করুক না কেন, সেই সরকারের কাছে জনপ্রত্যাশা থাকবে আকাশচুম্বী। ফলে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকারকে দেশ পুনর্গঠনের কাজ করতে হবে। এছাড়া নির্বাচনের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিশ্চয়ই ঘরে বসে থাকবে না। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। নির্বাচনের পরে সেনাবাহিনী মাঠ থেকে উঠে যাবে এবং চাপ তৈরি হবে। রাজপথে প্রকাশ্যে আওয়ামী লীগ নেমে আসবে। খুব স্বাভাবিকভাবে দলটি তাদের হারানো ঐতিহ্য ফিরে পেতে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করলে আবার অশান্ত হয়ে উঠতে পারে রাজনৈতিক পরিবেশ। এতে দেশের সামষ্টিক অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আগেই আবারও প্রচণ্ড চাপের মুখে পড়তে পারে বলে মনে করে বিশ্বব্যাংকের ঢাকার সাবেক অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময় সরকারি পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জনপ্রশাসনে সাধারণ ও ভূতাপেক্ষ পদোন্নতি, বিভিন্ন ভাতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং একাধিক কমিটি ও উদ্যোগের ফলে ব্যয়ের চাপ বাড়ছে। একই সঙ্গে ইতোমধ্যেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের চাপ শুরু হয়ে গেছে, যা ভবিষ্যতে ব্যয় আরও বাড়াতে পারে। উন্নয়ন ব্যয়েও দেখা দিয়েছে চরম স্থবিরতা। 2024-25 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে বরাদ্দের মাত্র 67.85%, যা 1.5 দশকের মধ্যে সর্বনিম্ন। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 5 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 11.75%। এর প্রভাব পড়েছে কর্মসংস্থান, অভ্যন্তরীণ চাহিদা এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। জুলাই আন্দোলনের পর বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো চালু করা সম্ভব হয়নি। এতে নতুন করে বেকার হয়েছেন অসংখ্য মানুষ। অন্যদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, পরবর্তী নির্বাচিত সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিনিয়োগ পুনরুদ্ধার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান সৃষ্টি হবে না, মানুষের প্রকৃত আয় বাড়বে না এবং বৈষম্য আরও গভীর হবে। রাজনৈতিক অনিশ্চয়তা, অবকাঠামোগত দুর্বলতা, আমলাতান্ত্রিক জটিলতা, কর ব্যবস্থার চাপ, উচ্চ সুদহার, চুক্তি বাস্তবায়নের দুর্বলতা এবং জ্বালানি সংকট বিনিয়োগকে নিরুৎসাহিত করছে।
এসব সমস্যাকে সঙ্গী করে যাত্রা শুরু করতে হবে নতুন সরকারকে। ফলে এই যাত্রা মোটেই সহজ হবে না বলে তিনি মনে করেন। ইতিমধ্যেই নানা রকম সংকটের মধ্যে কিন্তু আমরা পড়ে আছি। আমি বারবার এর আগেও হয়তো দু একটা ভিডিওতে উদাহরণ দিয়েছি। এই মুহূর্তে জ্বালানি সংকটটা কিন্তু তীব্র। শিল্পের জ্বালানি তো দূর কি বাত, রান্নার জ্বালানি, এই যে ঢাকা সহ সারা বাংলাদেশের জ্বালানি সংকট, লাইনের গ্যাস, সিলিন্ডারের গ্যাস কোথাও নেই। আরেকদিকে যে আশঙ্কাটা করা হচ্ছে যে জামাত ক্ষমতায় আসবে, জামাত ক্ষমতায় এসে যদি পাকিস্তানি ভাবধারা বা পশ্চিমারা ভাবছেন যে জামাতকেই ক্ষমতায় প্রত্যাশা করছে, যার কারণে ওয়াশিংটন পোস্টের রিপোর্টও বলছে যে জামাতের সঙ্গে তারা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, তাহলে জামাতের সাথে ভারতের সমীকরণটা কেমন হবে? ভারতীয় চাপ যদি শুরু হয়, ভারতের রপ্তানি বাণিজ্য যদি আমাদের বন্ধ হয়ে যায়, আরও নানা রকম আকাশপথ বন্ধ হয়ে যায়, আরও নানা রকম কন্ট্রোল আরোপ হয়, আপনি কি মনে করেন যে সেই সরকারটা কন্টিনিউ করতে পারবে? এখন প্রশ্ন হচ্ছে যে ওই সরকারটার মেয়াদ কয়দিন হবে, কয় দিন বা কয় মাস বা কয় বছর? মার্চ থেকে নিশ্চিতভাবে আওয়ামী লীগের যত বিধি নিষেধ থাকুক না কেন মাঠে নামবে, এটি নিশ্চিত থাকুন। আওয়ামী লীগের এখন সাংগঠনিক অবস্থা ভঙ্গুর থাকুক আর যাই থাকুক না কেন, তৃণমূলের কর্মীরাই মাঠে নামবে, কেউ ঠেকাতে পারবে না। আরেকদিকে জামাত ক্ষমতায় এসে যদি ভারতের সাথে নেতিবাচক আচরণ শুরু করে, পাকিস্তানকে পেয়ে, পাকিস্তান ভাইকে পেয়ে, ইতিমধ্যে জামাত ক্ষমতার বহিঃপ্রকাশ অনেক কিছু দেখছেন। ক্রিকেট নিয়ে সর্বশেষ সিদ্ধান্ত, বাংলাদেশ ভারতে খেলতে যাচ্ছে না। কাজে আগামী দিন খুব একটা সুখকর হবে না, আমাদেরকে আরও বেশ কিছুদিন রাজনৈতিক একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হবে এবং ওই অনিশ্চয়তা পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা যেটি হোক একটা আসবে, তারপরে একটা নির্বাচন হবে। নির্বাচন হবার পরে যদি সব দলের অংশগ্রহণ হয়ে নির্বাচন হয়, তাহলে তো আর কেউ বলতে পারবে না যে তুমি আমাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দাওনি। যদি সব দলের অংশগ্রহণ হয়, তাহলে রাস্তায় আন্দোলন করলে সেই আন্দোলন কিন্তু ঢোপে টিকবে না। কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, তাহলে আওয়ামী লীগ তাদের অধিকার আদায়ের জন্য যদি মাঠে নামে, সেই অধিকার আদায়টাকে জনগণ সমর্থন দেবে। একদিকে জনগণ দ্রব্যমূল্যের চাপে অতিষ্ঠ হয়ে যাবে, আরেকদিকে জনগণের কর্মসংস্থান থাকবে না, আয় কমে যাবে। তখন আপনি কি করবেন? কিচ্ছু করার নেই। কাজেই ইউনূস যে আগামী সরকারকে একটা হাতে হারিকেন এবং গ্রাম দেশে বলে যে পাছায়